দর্শক আমন্ত্রণ জানাচ্ছি NY71 এর বিশেষ আলোচনা অনুষ্ঠান মুখোমুখিতে আপনাদের সাথে আছি আমি শামীমা দোলা। আজ মুখোমুখিতে আমাদের অতিথি হয়ে এসেছেন নুরুল আমিন বাবু। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী এবং সফল উদ্যোক্তা। নুরুল আমিন বাবু, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই যতটুকু চেষ্টা করে ভালো থাকা যায়, চেষ্টা করে ভালো থাকা যায়, চেষ্টা করে ভালো থাকা যায়। কারণ এমন এক পরিস্থিতিতে আমরা শত প্রতিকূলতার মাঝেও নিজেদেরকে একটু ভালো রাখতে হবে। প্রতিকূলতাগুলো কি কি বিষয়ে প্রতিকূলতা, এত প্রতিকূলতার কথা বলছেন? প্রতিকূলতা সব মানুষের জীবনেই আছে, সব সময়ই থাকে, কিন্তু আপনি বিশেষ করে উল্লেখ করছেন। আপনি কি বলতে পারেন আপনি ভালো আছেন? ভালো আছি, মানে সব অবস্থায় ভালো থাকতে হয়। সব অবস্থায় ভালো থাকতে হয়। আপনি সব কিছুতে হ্যাপি? আপনার পারিপার্শ্বিক, আপনার সমাজ ব্যবস্থা, আপনার দেশের অবস্থা, সবকিছু মিলে আপনি ভালো আছেন? সেটা অনেক ক্ষেত্রেই একেবারে বলা যায় যে সামাজিক প্রতিকূলতা সব মিলে ডিপেন্ডস, সেটাই। আচ্ছা, আমিও এরকমই আছি। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে আসলে আপনি ভালো নেই। হ্যাঁ, আপনার কাছে তাহলে জানতে চাই। বলা যাবে না, তাহলে তো উপরওয়ালা রাগ করবে। আচ্ছা, পুরোপুরি ভালো আছেন এরকম করে বলা যায় না। আচ্ছা, বাংলাদেশে একেবারে সরাসরি রাজনীতিতে চলে যায়, আপনি রাজনীতির মানুষ, সরাসরি চলে যাচ্ছি। বাংলাদেশে নির্বাচনী ডামাডোল চলছে। আগামী ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হচ্ছে। তো আপনার কাছে জানতে চাই, আপনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বাংলাদেশে একটি আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে। বাংলাদেশের নির্বাচন যদি এখন বলেন, তাহলে এটা হবে মাকাল ফলের মতো। এই নির্বাচন আমি মনে করি একটা পাতানো নির্বাচন। এই নির্বাচনে স্ববিরোধী উগ্রবাদ এবং একটা এমন সামাজিক অচলাবস্থা সৃষ্টি হবে, যে সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের আরেকটা নতুন ইতিহাস গড়বে হয়তো। সেটা কেমন? সেটা হবে, আজকে অনেককে দেখুন, আমরা যখন 21 বৎসর ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগ, তখন একটা কথা বলা হইতো, বঙ্গবন্ধু মরার পরে বাংলাদেশের মানুষ কেউ আফসোস করতে করে নাই। এটা যারা বঙ্গবন্ধুকে অপছন্দ করেন বা যারা বঙ্গবন্ধুর আদর্শিকভাবে বিরোধী এই লোকেরা কি বলেন, যে বঙ্গবন্ধু মারার পরে আফসোস করে নাই অনেকে, বাংলাদেশের মানুষ। আওয়ামী লীগ 17 বৎসর এই একটা মানুষও আফসোস করে নাই, ওদেরকে নিয়েই কি তাহলে ক্ষমতা ছিল? আওয়ামী লীগ 96-এ ভোট করছে, ভোটের মাধ্যমে বিরোধী দল হয়েছে, সেটা কি ওই আফসোস না করা লোকগুলোকে নিয়ে? আওয়ামী লীগ 96-এ ক্ষমতা আসছিল, সেই না বলা লোকগুলো, আফসোস না করা লোকগুলোকে নিয়ে? এটা হচ্ছে আওয়ামী লীগের তো জনসমর্থন আছে 40%। বাংলাদেশ আওয়ামী লীগ, আমি সেটাই বলতেছি, আমি তাদেরকে বোঝানোর জন্য বলতেছি কথা। বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এবং যেই অবস্থান, ভৌগোলিক অবস্থান, সব মিলাইয়া আমরা যারা স্ববান্ধব, স্বদেশ বান্ধব এবং আমরা যারা চিন্তা করি, যারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, তারা আসলে অনেক দুর্ভাগা। যুগে যুগে এমনিভাবেই আমরা
আমাদের কণ্ঠরোধ করা হয়েছে। আচ্ছা, আওয়ামী লীগ কি করবে যদি এই যে নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগের নির্বাচনের অবস্থান কি হবে? যেটা করার দরকার সেটাই করবে। আমি যদি আপনাকে এখন বলি এটা করবে, তাহলে তো আমাকে ফাঁসি দেবে। আপনি পারবেন আমাকে ফাঁসির কাজটা থেকে বাঁচাইতে? না, আওয়ামী লীগের অবস্থান কি হবে? ভোট বর্জন করবে নাকি প্রতিরোধ করবে? বর্জন এবং প্রতিরোধ দুটোই করবে। বর্জন এবং প্রতিরোধ দুটোই করবে, এটি আওয়ামী লীগের দলীয় অবস্থান। আওয়ামী লীগ তো কোনো সন্ত্রাসী সংগঠন না, আওয়ামী লীগ কোনো জঙ্গি সংগঠন না। আওয়ামী লীগ যতবারই আসছে ক্ষমতায়, ততবারই বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়েই আসছে। বাংলাদেশের মানুষই আওয়ামী লীগকে ডাকবে, এদেশের মানুষ শেখ হাসিনার জন্য কাঁদবে। সেই অবস্থান তৈরি করে গেছে আমাদের নেত্রী। আমরা সেই অবস্থান তৈরি করে আসছি অলরেডি। এখন আর সুযোগ নাই। আগে একটা কথা বলা হইতো, আওয়ামী লীগ ক্ষমতা আসলে মসজিদে উলুধ্বনি শোনা যাবে। শোনা গেছে? 17 বছর শোনা গেছে, 21 বছর শোনা গেছে? কখনো শুনছেন আপনি? না, তা তো যায়নি। তাহলে এই যে মিথ্যাচার এবং আওয়ামী লীগের এত জনসমর্থন, তারপরও জুলাইয়ে এই রকমের একটি ঘটনা, একটি দুঃখজনক ঘটনা, তাহলে এর পিছনে আসলে ব্যর্থতা কি ছিল? যুগে যুগে পৃথিবীতে নবী রাসূলের সৃষ্টি হয়েছে কখন জানেন? কোন জায়গায় জানেন? যেখানে সবচাইতে বেশি ব্যভিচার কদাচার শুরু হয়েছে, সেখানেই সৃষ্টি হয়েছে। বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে, এমন কিছু তৈরি হবে, এমন কিছু সৃষ্টি হবে, আপনি দেখেন সেখানে বাংলাদেশ হয়তো, যেটা অলমোস্ট আমরা করে ফেলেছি, বাংলা উন্নত বিশ্বের একটা উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে পুরো বিশ্বে পরিচিতি লাভ করছে। এরকম শেখ হাসিনা বা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যখনই বলবেন, এরকম লাখো কোটি কর্মী রাস্তায় নেমে পড়বে। কিন্তু আমাদের নেত্রী যদি একটা জিনিস চান না, সেটা হচ্ছে মানুষ মেরে কখনো উনি ক্ষমতায় থাকতে চান নাই, বিদায় বাংলাদেশে 5ই আগস্টের মতো একটা ঘটনা ঘটছে। আমাদের নেত্রী এখনো চান না বাংলাদেশে কোনো ব্লাডশেড হোক, এবং সেইভাবেই উনি ক্ষমতা যাবেন আবার, এটা উনি চান না। সুন্দরভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের জন্য আমরা রাজনীতি করি, জনগণকে সাথে নিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাস্তায় নেমে পড়বে। সেদিন বেশি দূরে নয়। আমরা কাজ করছে আমাদের নেতৃবৃন্দ। এখানে বহির্বিশ্বের একটা ব্যাপার আছে, দেশীয় একটা সংগঠন গোছানোর একটা ব্যাপার আছে। সব কিছু হবে। আপনি এই গত 2 দিন আগে, আমি একটা কথা বলি, এটা শেষ। 2 দিন আগে আমি দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি একটা কথা বলছেন। কি বলছেন? আওয়ামী লীগ আসলে আমাদের কারো বাঁচার নিস্তার নাই, এত ভয়, নিস্তার নাই, তাই উনারা যে কোনো ভাবে হোক ক্ষমতা আঁকড়ে ধরে রাখবে। এটাই তো উনি বুঝাইছেন, উনার কথার মাধ্যমে আমি এটাই বুঝছি। দেখেন, এত ভয় কেন আপনার? কিসের ভয়? তাহলে নিশ্চয়ই প্রতিপক্ষ আপনার থেকে বেশি শক্তিশালী। আপনি মিথ্যাচার, ব্যভিচার, অনাচার, সামাজিক অসহযোগ, গণ্ডগোল, ধর্ষণ, নারী নির্যাতন এবং সমাজের নিপীড়নের মাধ্যমে হলেও আপনি নিজেকে বাঁচানোর জন্য আপনি ক্ষমতা ধরে রাখতে চান। আপনার কি দেশের জন্য একটুও মায়া হয় না? জীবনের জন্য যেরকম মায়া হয়, আপনার জীবনের জন্য আপনার এত মায়া, আপনি লাখো কোটি মানুষের জন্য চিন্তা করেন নাই? একটু চিন্তা করেন নাই? আমি এই প্রশ্নটা বাংলাদেশে 18 কোটি মানুষকে জানিয়ে দিলাম, এই প্রশ্নটাই আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম। এদের এত ভয় কেন আওয়ামী লীগকে নিয়ে? আওয়ামী লীগ অন্যায় করছে, আওয়ামী লীগ যাই করছে, এটা নিয়ে কে করবে? আওয়ামী লীগ কে করবে? বিচারটা কে করবে? বাংলাদেশ আওয়ামী লীগ একটা রাজনৈতিক সংগঠন। এটা বাংলাদেশের আদালত, বাংলাদেশের জনগণ করবে। ক্ষমতায় ছেড়ে দেন। আপনি
দেখেন, আমি বুঝলাম আওয়ামী লীগ, আপনারা বললেন যে আওয়ামী লীগ অন্যায় করছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছেন। মানুষ, সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করে তাদের কি দোষ? তারা আজকে ভোট দেবে কোথায়? তাদের আদর্শকে গলা টিপে হত্যা করবেন আপনি? যারা আওয়ামী লীগ করে জীবনে কখনো কোনো এই যে অন্যায় করে নাই। মানুষের এই যে আওয়ামী লীগের সমর্থক ভোটারদের ভোটাধিকারের যে ভোটের অধিকার, সেটি প্রতিষ্ঠা করা কি আওয়ামী লীগের দায়িত্বের মধ্যে পড়ে না? আওয়ামী লীগ কি অবশ্যই করবে পড়ে। সেই মানুষগুলোর জন্য? অবশ্যই পড়ে। আপনাকে কি বলছি আমি এতক্ষণ যে বলছি, আমাদের নেত্রী একটা জিনিস চায় না, ব্লাডশেড চান না। ব্লাডশেড চান না। যদি উনি চাইতেন উনি ক্ষমতায় তাহলে সেই থাকতে অধিকার পারতেন। কিভাবে প্রতিষ্ঠা করবেন? জনগণকে নিয়ে প্রতিষ্ঠা করবে, জনগণকে বুঝাতে। আমি তো দেখেন, আমি একটা কাজে লিপ্ত। পৃথিবীতে মানুষের আদর্শ, মানুষের জীবন আদর্শ, রাজনৈতিক আদর্শ, মানুষের সামাজিক আদর্শ কমপ্লিট, এগুলো সবগুলো একটা ভিন্ন ব্যবস্থায় থাকে। আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী ভোট দিছে, সেখানে আপনি অংশগ্রহণ করেন নাই, আপনি আজকে আওয়ামী লীগকে দোষারোপ করছেন। কিন্তু আওয়ামী লীগ একটা জিনিস করে, হ্যাঁ, আওয়ামী লীগ সংবিধানের বাইরে যেতে পারে নাই, করে নাই, বাইরে যায় নাই। আজকে আপনারা যেটা করছেন সেটা কোন থিওরিতে করছেন? আওয়ামী লীগ তো একটা থিওরিতে গেছে। আওয়ামী লীগকে আপনি খারাপ বলতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ওই সময়ে যখন আওয়ামী লীগ ভোট দিছে, আওয়ামী লীগ কারো ভোটের অধিকার কেড়ে নিছে? গলা টিপে ধরছিল? আপনি সামাজিক অবস্থান থেকে আপনি কি একটা লোককে বাদ দিয়ে দিতে পারবেন? সে স্ববিরোধী কাজ করতেছে ধরেন, সেখানে আপনি কি করবেন? তার ফ্রিডম আছে, সে স্ববিরোধী কাজ করতেছে, আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন। বাংলাদেশে আইন আদালত সব কিছু আছে, এগুলোতে আপনি চিন্তা করেন, ওগুলোর মাধ্যমে আপনি সেখানে প্রতিবাদ জানান যে স্ববিরোধী কাজ করতেছে। কিন্তু আপনি তাকে মারার কোনো অধিকার আপনাকে বাংলাদেশে দেশ আইন দেয় নাই। শৃঙ্খলা, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলবেন। আমরা দেখেছি যে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই সময়টাতে, এবং একেবারেই সদ্য সাদ্দাম, জুয়েল হাসান সাদ্দাম, তিনি জেলে। এই কিছু সময়ের মধ্যে এতদিন জেলের অনেকটা আর্থিক অনটন এবং হতাশাগ্রস্ত হয়ে তার স্ত্রী আত্মহত্যা করেছে, এবং একমাত্র সন্তানকে হত্যা করার পরে তারপরে এই আওয়ামী লীগের দল থেকে কি তাকে সহযোগিতা করা গেল না? আপনি কিভাবে বুঝলেন তার স্ত্রী আত্মহত্যা করছে? সেটি তার পুলিশের ভাষ্য, আত্মহত্যা হোক বা আপনি কি কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এত ইয়ে না? আপনি কিছুদিন আগে দেখছেন সদ্য বিবাহিত একটা ছেলে, ছাত্রলীগের একটা ছেলে, যুবলীগের, সে বিয়ে করে আসছে, তার ঘরে আসি চাঁদাবাজি করছে, তার থেকে সব টাকা পয়সা নিছে এবং তার বউটারেও নিয়ে গেছে। এরকম অবস্থা তো হয়েছে। এরকম ফর এক্সাম্পল এরকম বহু ঘটনা বাংলাদেশে আছে। সেই ঘটনাগুলো যদি আপনি চিন্তা করেন, সেই ঘটনাগুলো চিন্তা করলে কি আপনি সাদ্দামের বউ আত্মহত্যা করেছে নাকি সাদ্দামের বউকে হত্যা করা হয়েছে এটা কিভাবে জানেন? তার নবজাতক শিশু। পৃথিবীতে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে মেয়েদের একটা ব্যাপারে স্বার্থ নাই। আপনি একজন নারী, সেটা হচ্ছে কি জানেন? আমরা যুগে যুগে মনীষীরা এবং যে বলে গেছেন, পৃথিবীতে মেয়েরা শুধু তার মাতৃত্বে কোনো স্বার্থ খোঁজে না, সে জীবন থাকবে, মরবে কি বাঁচবে সেটা সে চিন্তা করে না। আর সেই একজন মা তার ছোট ছেলেটাকে এভাবে দেখে সে সইতে পারে? বলেন, বাবা সইতে পারে? সামাজিক লোকজন আছে না, সেই সইতে পারে তারা? সেখানে কি একটা লোক নাই যারা প্রতিবাদ করার জন্য চেষ্টা করছে, পারছে, প্রতিবাদ করতে পারছে? গলা টিপে ধরছে, কেউ প্রতিবাদ করতে পারবে না। এরকম প্রত্যেকটা সমাজে এখন এই অবস্থা। আমি বিশ্বাস করি আপনি যেটা বলছেন, এই বাংলাদেশের মানুষ একদিন ফুঁসে উঠবে এবং সেই বাংলাদেশের
মানুষ যখন ফুঁসে উঠবে তখন আপনারা নিজেদের অস্তিত্ব খুঁজে পাবেন না। আসি এবার জামাত প্রসঙ্গে। জামাত ইসলাম নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে এবং অনেকেই আশা করছে, বা জামাত ইসলামও আশা করছে তারা সরকার গঠন করবে। তারা মানুষজনকে প্রতিশ্রুতি দিচ্ছে এবং বলছে যে বেহেশতের টিকিট পাওয়া যাবে জামাত ইসলামকে ভোট দিলে, এবং একই সাথে নারী নিপীড়নমূলক অনেক কিছু আওয়ামী লীগের জামাত ইসলামের সিরাজগঞ্জের যে আমির, তিনি বলেছেন যে আওয়ামী লীগের যেসব নেতা পালিয়ে গেছেন তাদের স্ত্রীদের উপর জামাত নেতাদের হক আছে। এবং আরও একটি খারাপ বক্তব্য কিছুদিন আগে দিয়েছেন যে ডাকসুতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু, একসময় সেখানে, আমি শব্দটি বলতে পারছি না, ছিল, এখন সেই জায়গায় এই যে নিপীড়নমূলক, নারী নিপীড়নমূলক কথাবার্তা বলছে জামাত ইসলামের, তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। আমি আপনাকে একটা কথা বলি, আমি বাংলাদেশের একজন নাগরিক এবং আমি মনে করি আমি একজন সুনাগরিক হিসেবে বাংলাদেশের তখনই বলতে পারি যখন বাংলাদেশে আমি যেটা যা হবে সেটাকে সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারবো। বাংলাদেশ জামাতে ইসলাম বা ওরা ক্ষমতায় যাবে, আমি ওয়েলকাম জানাইতাম তখনই যদি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা যাইত। স্বাধীনতা বিরোধী হইতে পারে তারা, কিন্তু জনগণ যদি তাদেরকে ভোট দেয়, জনগণ যদি তাদেরকে ক্ষমতায় নিয়ে যায়, আপনি কি করবেন? আমি কি করব? না, এই দেশের অস্তিত্ব যারা বিশ্বাস করে না তারা কিভাবে বাংলাদেশের সংবিধানে? আমি আপনাকে বলছি কথাটা, তারপরেও আপনি কি গণতন্ত্রে বিশ্বাস করেন? গণতন্ত্র বিশ্বাস করলে তারা অস্তিত্ব বিশ্বাস করে বা না করে সেটা বড় কথা না। একটা সুন্দর নির্বাচন, সুস্থ নির্বাচনের মাধ্যমে যদি তারা ক্ষমতা যাইতো, আমি ওয়েলকাম জানাইতাম। আমার আদর্শিক দ্বন্দ্ব তাদের সাথে। তারা বাংলাদেশ বিরোধী একটা সংগঠন, আমি স্বদেশী যে ভালোবাসার একটা সংগঠন আমার, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি এবং বিপক্ষ শক্তি। এখন জনগণ তাদেরকে ম্যান্ডেট দিছে, এটা আমার কি করার আছে? আমার তো কিছু করার নাই। এখন আসেন, এটা কি কোনো নির্বাচন যে আমি তাকে সমর্থন জানাইতে পারি? এই যে নির্বাচন, আজকে যে নির্বাচনটা চিন্তা করি আমরা, এটা কি কোনো নির্বাচন? না। এই জায়গায় আমি আপনাকে একটু পরিষ্কার করব যে যারা বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব, বাংলাদেশ রাষ্ট্রকে যারা স্বীকার করে না তাদেরকে জনগণ ম্যান্ডেট দিবে। ৭১ সালেই তাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়ে দিয়েছে। সেটা তো আমার আদর্শিক লড়াই। আমি তার সাথে লড়াই করতেছি, আদর্শিক লড়াই। কারণ সে বাংলাদেশের অস্তিত্বকে মুছে দিতে চাইছিল সেই দিনই যখন আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। এটা তার সাথে আমার সাথে আদর্শিক লড়াই। আমার হয়তো কোনো ভুলের কারণে, সাধারণ ক্ষমার কারণে বা কোনো ধরনের কোনো কিছুর কারণে তাদের যে বীজ রয়ে গেছে তারা আজকে আবার মাথা ছাড়া দিয়ে উঠছে। সেখানে আমি আমার আদর্শিক লড়াইয়ের মাধ্যমে তাদেরকে এবং জনগণকে বুঝাইতে হবে এরা ভুল। সেটা আমরা করছি এবং গত 17 বছর না, গত 54 বছরই সেটা আমরা আদর্শিকভাবে লড়াই করে আসছি। আমরা হত্যা করার রাজনীতি চিন্তা করি নাই। আমরা রাজনীতিতে কোনো হত্যাযজ্ঞ, কোনো নিষেধাজ্ঞা, কোনো এইরকম অবৈধ নিষেধাজ্ঞা বা কোনো ধরনের কোনো চিন্তা করি নাই বিদায় তারা আজ পর্যন্ত বেঁচে আছে। আচ্ছা, বাংলাদেশের গত 17 বছরে কিছু কালফিট ছাড়া বাংলাদেশ থেকে পালাইছে এরকম কোনো কিছু আছে? আর আপনি এখন বাংলাদেশে হাজারো নজির আছে, সাধারণ মানুষ, হাজার জনগণ, লক্ষ কোটি জনগণ আজকে নির্যাতিত, নিপীড়িত এই অশুভ শক্তির দ্বারা। আচ্ছা, বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছিলাম। এখন বাংলাদেশের যে সারা বহির্বিশ্বে বাংলাদেশের যে অবস্থান, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশ থেকে ভিসা, অনেক জায়গায় যেখানে শ্রীলঙ্কায় ভিসা ফ্রি ছিল সেই জায়গায় ভিসা ইম্পোজ করা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভিসা বন্ড যুক্ত করা হয়েছে এবং ইমিগ্রেশন ভিসা বন্ধ করেছে। একই সাথে বাংলাদেশের পাসপোর্টের মান আরো অবনতি হয়েছে। উত্তর কোরিয়া কিছুক্ষণ আগে কি বললেন? এই জিনিসগুলো থেকে আপনার কাছ থেকে আওয়ামী লীগের একজন রাজনীতিক হিসেবে আপনার মন্তব্য শুনে আসতে চাই। আপনি কিছুক্ষণ আগে কি বললেন? কোন বিষয়টি? যে স্ববিরোধী কোন রাজনৈতিক দল যদি তারা চিন্তা করে ক্ষমতায় আসার,
আপনি তো জামায়াত ইসলাম তো এখনো ক্ষমতায় আসেনি। আমি বলি কথা, চিন্তা করতেছে, তাদের চিন্তাধারায় সেটা ফুটে উঠতেছে। আপনি যদি চিন্তা করেন আপনি ক্ষমতায় যাবেন, এটাও তো আপনার জন্য অনেক, আমি মনে করি অনেক অনেক দুরাশা, হ্যাঁ। অতি আশা। আসেন, আপনি অস্তিত্বকে বিশ্বাস করেন না, যার অস্তিত্বকে বিশ্বাস করেন না, যাকে আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন নাই, আপনি চিন্তা করেন নাই এই শিশুটি জন্ম নেবে কি নেবে না, কিন্তু সে অলরেডি তখন মায়ের গর্ভে ঢুকে পড়ছে। কিন্তু আপনি চিন্তা করেন নাই এই শিশুটিকে আপনি পৃথিবীতে বাঁচায় আনবেন কি আনবেন না। অনাকাঙ্ক্ষিতভাবে আপনি এই শিশুটি আপনার আদর্শিকভাবে আপনি যেভাবে চিন্তা করছেন সেই আদর্শিকভাবে অনাকাঙ্ক্ষিতভাবে এই শিশুটি জন্ম নিছে, এবং সে হালালভাবেই জন্ম নিছে। দেখেন তো, সেখানে আপনি ওই শিশুটি যত বড়ই হবে আপনার জ্বলবে শুধু। আপনি জীবনের একদিন চরম মুহূর্তেও যদি সুযোগ পান আপনি তাকে হত্যা করার চেষ্টা করবেন। বাংলাদেশের অবস্থান আমি বলবো আজকে পুরো বিশ্বের সাথে যেভাবে ডিসকানেক্ট তৈরি হয়েছে, যেভাবে সৃষ্টি হইতেছে, এভাবে বাংলাদেশ একদিন একটা মানে বিচ্ছিন্ন রাষ্ট্রে, অকার্যকর রাষ্ট্রের দিকে যাচ্ছে, বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হবে, এবং তারা সেটাই, সেই স্বপ্নটাই। তাহলে আপনি বলছেন যে অকার্যকর রাষ্ট্রের দিকে যাচ্ছে এবং সেটি ইচ্ছাকৃতভাবেই সেই দিকে নেওয়া হচ্ছে বাংলাদেশকে। দেখেন, আমি যদি আমার বাবার ঘর আমার ভাইয়ের সাথে দ্বন্দ্ব করে আমি কারো সাথে এটা বেচারা লিজ দিয়ে দিই, সেই ঘর কি অনুপযোগী হয়ে উঠবে না, বসবাসের অনুপযোগী হয়ে উঠবে না? হ্যাঁ, তো সেই বাংলাদেশ তো সেটা অলরেডি হয়ে গেছে। আপনি এই দেশটাকে কি চিন্তা করতে পারেন? আর আপনি এটা নিয়ে চিন্তা করছেন। আমি মনে করি আমরা এখন আরো ডিপলি চিন্তা করা উচিত, আমাদের যেই সংসার, আমাদের যে ঘর, সেই ঘরের ভিতরে জানি কোন সময় ঢুকে পড়ে, কোন হাঙর ঢুকে পড়ে। অলরেডি আপনি তো হাঙরের কাছে আপনি লিজ দিয়ে দিচ্ছেন। আমরা তো আমাদের মধ্যে নাই। যদি বাংলাদেশের মানুষ বুঝতো সন্তানহারা মায়ের যে আর্তনাদ, প্রত্যেকটা মানুষের ভিতরে সন্তানহারা মায়ের যে আর্তনাদ, সে আর্তনাদ জেগে উঠত। যদি এই জিনিসগুলা সবগুলা বাংলাদেশে বুঝতো, বাংলাদেশের মানুষ বুঝতো তারা কি করতেছে, কি করছে। আচ্ছা, সবশেষ রাজনীতি নিয়ে সবশেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই যে আওয়ামী লীগের পরবর্তী পরিকল্পনা কি? আওয়ামী লীগের পরবর্তী পরিকল্পনা কি এটা যদি আপনাকে এখন বলি তাহলে তো পরিকল্পনা শেষ হয়ে যাবে। আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ সুন্দরভাবেই আসবে, কোনো হত্যার মাধ্যমে না, কোনো ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে না। বাংলাদেশের জনগণ যেদিন চাইবে সেদিন আওয়ামী লীগ আসবে, সেই দিন জননেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশের হাল ধরবে, এতটুকু বলতে পারি আপনাকে, এবং সেটা অচিরেই হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে রাজনীতির আলাপটুকু এইখানেই শেষ করে আমি আপনার কাছ থেকে আসতে চাই আরেকটি বিষয়। আপনি যুক্তরাষ্ট্রে একজন সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তা, আপনার কাছ থেকে জানতে চাই। সফল বলতে পারি না, জীবন যুদ্ধ, আপনি এখনো সফল জীবন যুদ্ধে মনে করছেন না? ওকে, লড়াই করে যাচ্ছি। আপনি আপনার জার্নিটা একটু ছোট করে শুনতে চাই। আমার জন্ম, আমার সেই গ্রাম, আমার প্রাণের জায়গা, সেটা আমার যে দ্বিতীয় মা, সেটা হচ্ছে বাংলাদেশের একখণ্ড মাটি। আর সেটার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একলাসপুর গ্রাম, সেখানেই আমি জন্ম নিয়েছিলাম। প্রাইমারি জীবন সেখানেই কাটিয়েছি, হাই স্কুল জীবন সেই একই আমাদের বাড়ির সামনেই কাটিয়েছি। এরপরে কলেজ জীবন আমি আমাদের নোয়াখালীতেই,
বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন অবস্থায় আমি একসময় চিন্তা করি জীবন জীবিকার তাগিদে বিভিন্ন এরকম বাহ্যিক বিভিন্ন সমস্যার কারণে পাড়ি দিলাম আমেরিকাতে আসলাম। খুব একটা সংগ্রাম করতে হয় নাই তখন আমেরিকা আসার জন্য, চলে এসেছিলাম। আপনি ভাগ্যবান। এসে এখানে আসার পরে একটু হতাশ হয়েছিলাম যে কি করব না করব আসলে, এবং বয়সটাও খুব একটা তেমন একটা বেশি ছিল না, মাত্র 21 বছর বয়স ছিল তখন। এর পরবর্তীতে আস্তে আস্তে করতে করতে এই পর্যন্ত চলে আসছি মোটামুটি। আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারি যে আমি ভালো আছি। আচ্ছা, আমার দ্বারা আমার ভাই বোনেরা ভালো আছে, মা বাবা ভালো আছে, আমার পরিবার পরিজন সবাই ভালো আছে। তবে একটা জিনিস, সেটা হচ্ছে ওই যে দেশ মাতৃকার টান, যে নীড়ের সেখানে নারীর টান, সেটা বলতে পারি না, বিধায় আমার আরেকটা কথা, সেটা হচ্ছে বাংলাদেশ আমার ইনকাম এবং সফলতার সিংহভাগ আমি বাংলাদেশে ইনভেস্ট করছি। দারুণ একটি বিষয় যে আপনি দেশকে ভুলেননি এত বছর থেকেও। আপনার কাছে তাহলে সবশেষ প্রশ্ন, যে আমার ছেলেমেয়েরা সিটিজেন এখানে, আমার ছেলেটা। আচ্ছা, আমি বাংলাদেশে গিয়ে বাংলাদেশের কালচার শিখাই, তারপরে তাকে দেশে নিয়ে আসছি। আচ্ছা, আমার ফ্যামিলিকে আমি কখনো কালচারের বাইরে, বাংলাদেশের সংস্কৃতি থেকে সংস্কৃতির বাইরে যেতে দেননি। আপনি এখানে সাংস্কৃতিক চর্চার সাথেও যুক্ত আছেন, বাংলাদেশের চেষ্টা করি অনেক বাংলা সংস্কৃতির অনেক কিছুকে আপনি লালন করেন। আপনি লালন গীতির পৃষ্ঠপোষকতা করেন। আপনার কাছে এবার সবশেষ প্রশ্নটি করতে চাই যে আপনি এখানে বলা যায় যে সফল, আপনি একটু ভালো অবস্থায় আছেন, কমিউনিটিতে আপনি একজন পরিচিত মানুষ, আপনারা বলতে পারেন। হ্যাঁ, পরিচিত মানুষ। তাহলে এই যে আপনার মতো যদি কেউ সফল হতে চায় বা সাফল্য পেতে চায়, তাদের জন্য কি পরামর্শ দিবেন আপনি? পরিশ্রমের বাইরে কিছু নাই, প্রফেশনালিজমের বাইরে কিছু নাই। আপনাকে সর্বপ্রথম আপনাকে মেন্টালি সেট আপ নিতে হবে। ইয়াং যারা আসে এখানে, তাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে, পরিশ্রম তাদেরকে প্রথম করতেই হবে, এই মেন্টালিটি থাকতে হবে তাদের। দ্বিতীয়ত প্রফেশনালিজম, যেখানেই যাবা যেটাই করবা সেটা হইতে হবে প্রফেশনালিজম, একেবারে ফুললি প্রফেশন ক্যারি করতে হবে, না হইলে কিন্তু সফলতা আনা যায় না। আমাদের একটা স্বভাব আছে, সেটা হচ্ছে আমরা কতটুকু, ধরেন আমার প্রয়োজন হচ্ছে এখানে 1 থেকে 10 পর্যন্ত যাওয়া, আমরা কি করি যখন 6 পর্যন্ত যাই আমরা হাঁপাই উঠি। আমরা কি করি, কালকের জন্য রাখি দিই জিনিসটা। এই কালকের জন্য রাখাটাই হচ্ছে ব্যর্থতা, এবং সেখানেই আপনার অসফলতা আসে। আপনার সফলতার শিখর টানতে হলে আপনাকে আস্তে আস্তে যান, আপনি খুব সুন্দরভাবে সুচারুভাবে আপনাকে যাইতে হবে সেই 10 পর্যন্ত। আজকে ঠিক আপনাকে এভাবে প্ল্যান করতে হবে, আজকে কালকে পরশু এভাবে প্ল্যান করতে হবে। সেটা ডিপেন্ড করে আপনার কতটুকু পরিমাণ আপনার ভিতরে আছে সেই পর্যন্ত। আপনাকে এইভাবে টানতে টানতে আপনি 1 বছরের প্ল্যান করতে পারেন। আপনি 1 মাস, প্রথমে আপনি 1 সপ্তাহের, মিনিমাম 1 সপ্তাহের প্ল্যান করেন, তারপরে 1 মাসের প্ল্যান করেন, তারপরে 1 বছরের প্ল্যান করেন। আপনি যদি এই প্ল্যানের বাইরে যান তাহলে কিন্তু আপনি পারবেন না, সফলতা আনতে পারবেন না। এবং সেই প্ল্যান আপনি যাই করবেন আপনাকে জানতে হবে, আপনি যাই করবেন। আমরা আমাদের কিছু কিছু জিনিসে উদ্যোক্তা যারা, তারা কি করে, যেমন আমি এই চেয়ারটা বানাবো বা এই অবকাঠামো যেটা এখানে আছে সেটা আমি তৈরি করব। এখন আমার তো শখ জাগে যে এটা আমি তৈরি করব, কিন্তু আমি কতটুকু পারদর্শী এটার ব্যাপারে বা কতটুকু পরিমাণ আমি নিতে পারবো সেটা জানতে হবে। কমপ্লিটলি প্রফেশনালিজম আপনার ভিতরে থাকতে হবে, নাহলে আপনি সফলতা আনতে পারবেন না। আচ্ছা, তাহলে হচ্ছে পরিশ্রম, পেশাদারিত্ব, এবং একই সাথে আপনি আরেকটা কথা বলছিলেন যে সঠিক পরিকল্পনা, একদম একটা ভালো পরিকল্পনা করে কি করতে, একটা সঠিক পরিকল্পনা করে এগোতে হবে, তাহলে সাফল্য অবশ্যই ধরা দেবে। অবশ্যই সেটি আমেরিকাটা হচ্ছে অপরচুনিটির দেশ। এই দেশে যত অপরচুনিটি, এটা আপনাকে নিতে হবে, আপনাকে কেউ দেবে না।
অপরচুনিটিটা নিজের অর্জন নিজের করতে অর্জন হবে করতে হবে। এবং সেটি পরিশ্রম হ্যাঁ এবং সঠিক পরিকল্পনা আর পাশাপাশি পেশাদারিত্বের সাথে সততা সততাও খুবই থাকতে জরুরি। হবে, সততা খুব জরুরি। অসংখ্য ধন্যবাদ, অনেকটা সময় দিয়েছেন আপনি। ধন্যবাদ আপনাকে। আজ এই পর্যন্তই, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজ এই পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আবারও কথা বলবো। চোখ রাখবেন NY71 এর পর্দায়।